মধ্যবিত্ত বাবা মায়ের শেষ এবং একমাত্র সম্বল সন্তান, যাকে মানুষ করতে এবং বড় করতে বাবা মা তাদের সর্বস্ব লাগিয়ে দেন। সন্তান যখন ছোট থাকে তখন বাবা মায়ের কাছেই তারা আস্থা পায়, আর বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায় তখন শেষ বয়সে গিয়ে তারা সন্তানের কাছে সর্বোচ্চ আস্থা পায়। কিন্তু বর্তমান প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। দেখা যায় বাবা মায়েরা তাদের সন্তানকে খুব যত্ন করে বড় করে, আর সন্তানরা বড় হয়ে কর্মজীবী হবার পর বাবা মাকেই ভুলে যায়। বাবা মায়েরা তখন নিরুপায় হয়ে পড়ে। এইরকম কাহিনী তুলে ধরা হয়েছে সন্তান সিনেমাটিতে। চলুন সিনেমাটির সম্পূর্ণ কাহিনী দেখে আসা যাক। মুভির শুরুতেই এক অসহায় বাবা শরবিন্দু বাবুকে দেখানো হয়, যিনি কোর্টের বাইরে বসে আছে লয়ার ইন্দ্রাণী সেনের সাথে দেখা করার জন্য। এরপর তারা ইন্দ্রাণীর চেম্বারে বসে কথা বলা শুরু করে। সেখানেই শরবিন্দু বাবু অর্থাৎ শরৎ ইন্দ্রাণীকে বলে, আমার ছেলে আমাকে আর আমার বউকে দেখে না, আমি ওর বিরুদ্ধে মামলা করতে চাই। ইন্দ্রাণী শরবিন্দু বাবুর জীবনী বিস্তারিত জানতে চায়। এরপর সিন শিফট হয় বিজয়া দশমীর দিন। দেখা যায় শরতের স্ত্রী মালা দেবী বরণে যাওয়ার জন্য তৈরি হচ্ছে, আর তাদের বাড়ির কাজের মেয়েটির কথায় বোঝা যাচ্ছিল যে পুজো শেষ হয়ে গেলেও শরবিন্দু আর মালার একমাত্র ছেলে ইন্দ্রনীল তার স্ত্রী এবং ছেলে বাবলুকে নিয়ে বাড়িতে আসেনি। কিন্তু মালা এখন এটাই ভাবছে যে ছেলে বুঝি দশমীতে আসবে। এটা ভেবে কোনোভাবে সে তার মনকে মানিয়ে নেয়। কিন্তু কাজের মেয়ের মতো তিনিও জানতেন যে তার ছেলে এবং বৌমা ইচ্ছে করেই আসেনি। উৎসবে মানুষের সরগম থাকলেও একমাত্র ছেলের এমন অবহেলায় বৃদ্ধ দম্পতির মন ভারী হয়ে যায়। পুজো মণ্ডপে বরণ করতে গিয়ে মালাদেবী হঠাৎ উপর থেকে নিচে পড়ে যায়। অন্যদিকে দেখানো হয় শরৎবাবু আর মালাদেবীর একমাত্র সন্তান ইন্দ্রনীল মানে বাবুইকে। সে মদের বোতল হাতে দশমীর পার্টি করতে ব্যস্ত। এদিকে শরৎবাবু তার স্ত্রীকে নিয়ে হসপিটালে যেতে যেতে তার ছেলে বাবুইকে কল দেয়। কিন্তু বাবু তার বউকে নিয়ে পার্টি করতে এতটাই ব্যস্ত যে ফোনের রিংটাকেও সে শুনতে পায় না। এরপর শরৎ বারবার তার ছেলেকে কল করতেই থাকে, আর ছেলে বাবা কল করেছে দেখে বিরক্ত বোধ করলে তার স্ত্রী রিয়া তাকে বলে, জানোই তো রবিবার আমার বাবা বিজয় উপলক্ষে লাঞ্চে নিয়ে যাবে, তোমার বাবার আর কি, বিজয়ের প্রণামটাও তুমি ফোনেই মিটিয়ে দাও আর ঝামেলা শেষ করো। বোঝো একবার, নিজের বাবাকে এতটা ভালোবাসে আর বরের বাবার এতটা বিরক্তির কারণ। যাই হোক, বাবুই কলটা ধরে বিজয়ের প্রণাম জানাতেন, কিন্তু সে জানতে পারে যে তার মা হসপিটালে। এরপর বাবুই মাকে দেখতে যায় হসপিটালে এবং জানতে পারে যে খুব শীঘ্রই তার মায়ের রিপ্লেসমেন্ট করাতে হবে। মা তো সব দায়িত্ব ছেলের উপর দিয়ে বলে যে তুই যা ভালো বুঝিস তাই কর। রিপ্লেসমেন্ট করতে প্রায় 4 লক্ষ টাকা লাগবে, যেটা বাবুই আগে থেকেই জানতো, আর তাই সেকেন্ড অপিনিয়ন নেবে বলে সেখান থেকেই চলে যায়। বাইরে এসে শারদার ছেলেকে বলে, গত বছর তোর মায়ের গল ব্লাডারের অপারেশন করতে গিয়ে মেডিক্লেমের সব টাকা চলে গেছে, আর এই বছর কোনো টাকা পাওয়া যাবে না, তাই তোকেই সব দায়িত্বটা নিতে হবে। এদিকে ইন্দ্রকে বাড়ি থেকে বারবার কল করছিল তার স্ত্রী। এরপর সে তার স্ত্রীকে বলে, হ্যাঁ সব ঝামেলা শেষ হয়ে গেছে, আমি আসছি। এই কথা শুনে বাবা নির্বাক চোখে শুধু ছেলেকে দেখতেই থাকে। সিন শিফট হয় ইন্দ্রাণীর চেম্বারে, যেখানে ইন্দ্রাণী শরৎবাবুকে বলে, তাহলে আপনি কি মেডিকেল লেগালেন্সের কেস করতে চান? এটা শুনে শরৎবাবু ইমোশনাল হয়ে বলে, বুড়ো মা বাবাকে নেগলেক্ট করার জন্য কেস করতে চাই, বৃদ্ধ বাবা মায়ের সাথে কিভাবে কথা বলতে হবে সেটা ভুলে যাওয়ার জন্য কেস করতে চাই, দিনের পর দিন আমাদের অপমান করার জন্য আমি কেস করতে চাই, আমার ছেলেকে আমি উচিত শিক্ষা দেবার জন্য কেস করতে চাই। এসব শুনে ইন্দ্রাণী বলে, স্যার আপনার ইমোশনটা আমি বুঝতে পারছি, কিন্তু একজন লয়ারের কাছে এইসব আবেগের কোনো দাম নেই। শরৎ তখন খুব কষ্ট বুকে নিয়ে বলে, লয়ারের কাছে বৃদ্ধ মা বাবার কোনো মূল্য নেই, আমাদের কথা শোনার মতো কেউ নেই। এটা শুনে ইন্দ্রাণী বলে, আপনি বলুন স্যার, আমি শুনছি। আবারও সিন শিফট হয় বিজয়ার দিন। সেদিন ইন্দ্র মাতাল হয়ে ফিরে তার স্ত্রীকে সব কথা বলে যে হসপিটালে কি হয়েছে। এটা শুনে তার স্ত্রী খুব রেগে যায়। তার স্ত্রী রেগে গিয়ে ইন্দ্রকে বলে, আমি 1 টাকাও দেব না, সার্জারি করালে বাবা নিজের টাকায় করাবে। এরপর আমরা দেখতে পাই ইন্দ্র রিয়া তার ছেলে বাবলুকে নিয়ে বড় একটা মলে গেছে শপিং করতে, কারণ সামনেই তাদের 10 অ্যানিভার্সারি উপলক্ষে তারা যাবে থাইল্যান্ড। অন্যদিকে দেখানো হয় শরৎ তার স্ত্রীকে নিয়ে বাড়ি ফেরে, যেখানে শরতের বোন আর তার ছেলে ঈশান এসেছে। ঈশান তার মামাকে বলে, জানো তো তোমাদের এখানে আসলেই আমার আর ইউএসএ যেতে ইচ্ছে করে না, তুমি একটু মাকে বোঝাও তো। এটা শুনে শরৎ বলে, বের হও এখান থেকে, শোন ইউএসএ যাওয়ার সুযোগটা তুই ছাড়িস না,
আমি তো আজকের মাপকাঠিতে সাকসেসফুল ম্যান নই, কিন্তু তুই তা হবি কেন? ঈশান তখন বলে, কি বলছো তুমি? তুমি হলে আইডিয়াল ম্যানের একটা পারফেক্ট উদাহরণ। আর আমি যদি বিদেশে যাই তাহলে পাল্টে যাব, মা বাবাকে সময় দিতে পারবো না। এটা শুনে শরৎ বলে, তুই কি করবি সেটা তুই ঠিক করবি, জানি তুই তোর মা বাবার জন্য ঠিক সময় বের করবি। এরপর দেখানো হয় শরৎ পার্সোনাল লোন বা গহনা বিক্রি করে কোথাও টাকার জোগাড় করতে পারে না। এদিকে বাবলুর জন্মদিনে বড় পার্টি দেয় বাবুই। অন্যদিকে নাতির জন্মদিন উপলক্ষে মন্দিরে গিয়ে পুজো দেয় ঠাকুমা। ভিডিও কল করে রিয়ার কাছে এসে বলে অন্তত একবার যেন বাবলুর সাথে দেখা করিয়ে দেয় রিয়া। কিন্তু রিয়া ব্যস্ত আছে বলে ফোনটা কেটে দেয়। সে চাইলেই কিন্তু একবার ফোনে বাবলুর সাথে ঠাকুমার দেখা করাতে পারত, কিন্তু সে সেটা করে না। রাতে আমরা দেখতে পাই খাবার টেবিলে বসে একটা মাছ সরদার মালা ভাগ করে খাচ্ছে। আর ঠিক সেই সময় পাশের ফ্ল্যাটের দেবাশিসের বাড়িতে প্রচুর ঝামেলার আওয়াজ শোনা যায়। শরৎ সেখানে যায় আর সেখানে গিয়ে দেখে দেবাশিস বাড়ি না থাকার কারণে তার ছেলে এসে মাকে মারধর করছে কোনো দলিলে সই করিয়ে নেওয়ার জন্য। শরৎ সেটা নিয়ে কথা বলতে গেলে ছেলেটি তাকে অপমান করে, কিন্তু বাকি ফ্ল্যাটের সবাই তখন বেরিয়ে আসে, যার ফলে ছেলেটি সেখান থেকে যেতে বাধ্য হয়। সিন আবারও শিফট হয় ইন্দ্রাণীর চেম্বারে, যেখানে শরৎ ইন্দ্রাণীকে বলে শুধু আমিই নই, চারিদিকে বৃদ্ধ মা বাবার সাথে এমনটাই হচ্ছে। ছেলে তার মায়ের গায়ে হাত তুলছে, ভাবতে পারছেন? এটা শুনে ইন্দ্রাণী বলে, মা বাবার অন্ধ স্নেহ কি একটুও দায়ী নয় এর জন্য? শরৎ বলে, হ্যাঁ নিশ্চয়ই, ভালোবাসা যে মেপে দিতে হবে সেটাও আমাদের শেখা উচিত ছিল। এরপর দেখানো হয় রাতে কল করে বাবুই তার বাবাকে জানায় যে কাল সারাদিনের জন্য বাবলুকে সে ঠাকুমার কাছে রেখে আসবে। এটা শুনে শরৎ আর মালা তো অনেক খুশি হয়, কারণ নাতি আসছে বলে কথা, তাও 4 মাস পরে। সকালে শরৎ নাতির জন্য বাজার করতে যায়। নিজেরা মাছ ভাগ করে খেলেও একটা বড় সাইজের গলদা চিংড়ি নিয়ে আসে নাতির জন্য, কারণ এই মাছটা যে নাতির বড্ড প্রিয়। পরদিন সকালে বাবলুকে বাড়িতে দিয়ে রিয়া আর ইন্দ্র বেরিয়ে যায় ঘরে না ঢুকে। দুপুরে গলদা চিংড়ি দিয়ে নাতিকে বড্ড ভালোবেসে ভাত খাইয়ে দেয় ঠাকুমা। তখন ছোট্ট বাবলু জিজ্ঞাসা করে, আচ্ছা বাবা কি তোমাদের সাথেই থাকতো? এটা শুনে ঠাকুমা বলে, হ্যাঁ, বেবিরা তো মা বাবার সাথেই থাকে, না হলে ভয় পাবে না? বাবলু তখন বলে, ভয় ফিনিশ হয়ে গেলে কি বেবিরা চলে যায়? নাতির এই কথা দিয়ে কি উত্তর দেবে ঠাকুরমা দাদুর মা সেটা তো ভেবেই পাচ্ছিল না। সন্ধ্যায় বাবলু ভুল করে তার দাদুর চায়ে হাত দিয়ে ফেলে, যার কারণে তার হাতটা পুড়ে যায়। আর ঠিক সেই সময় ইন্দ্র তার ওয়াইফ চলে আসে। ছেলের হাত পুড়ে গেছে দেখেও বাবুই কিছুই বলে না তার বাবাকে। ছেলেকে মেডিসিন লাগিয়ে দিতে বলে বাবাকে ছাদে ডাকে কিছু কথা বলার জন্য। সেখানে গিয়ে বাবু তার বাবাকে বলে শরীর যে শরতের ছোটবেলার বন্ধু, সে এখন পলিটিক্সের সাথে যুক্ত। বাবুয়ের নতুন অফিস তৈরি হচ্ছে, কিন্তু কনস্ট্রাকশনের কাজটা আটকে গেছে। শরৎ যদি একবার তার বন্ধুকে কল করে তাহলেই কাজটা শুরু হয়ে যাবে। আর ইন্দ্রর বসও খুশি হয়ে তার প্রমোশন দিয়ে দেবে। কিন্তু শরৎ সারা জীবন নিজের আত্মসম্মান নিয়ে চলেছে, তাই সে ছেলের কথায় কিছুতেই রাজি হয় না। রাজি না হলে ইন্দ্র তার বাবাকে অনেক কথা শোনায়, সেই সাথে বাবলুর হাত পড়ে যাবার জন্য বাবাকেই দায়ী করে। এরপর রাগ করে বউ বাচ্চাকে নিয়ে না খেয়ে বাবুই বাড়ি চলে যায়। যাবার আগে চিৎকার করে বলে, আমাদের জন্য কিচ্ছু করতে হবে না, স্বার্থপর একটা। রাতে খেতে বসে শরৎ তার স্ত্রী মালাকে বলে, বুঝতে পারিনি চাইনিজ খাবারটা আসলে ঘুষ ছিল নিজের কাজ করানোর, এটা আমার গলা দিয়ে নামবে না। আর সেই কারণে মুড়ি খেয়েই রাত কাটিয়ে দেয় শরৎ। হঠাৎ একদিন শরতের বন্ধু এসে শরৎকে বলে 12 বছর চেষ্টা করার পর তাদের স্কুল ফ্রেন্ডদের একটি রিইউনিয়ন হচ্ছে, তাই শরৎ যেন সেখানে আসে। শরৎ প্রথমে যেতে না চাইলেও মালা জোর করে তাকে পাঠানোর ব্যবস্থা করে আর বলে, তুমি যাও, আমি কথা দিচ্ছি অক্ষত অবস্থায় তোমার জন্য অপেক্ষা করব। রেডি হয়ে শরৎ বের হতে যাবে, ঠিক সেই সময় বাবুই আসে আর বলে, বাবা তুমি এই চাবিটা নিয়ে আমার ফ্ল্যাটে গিয়ে একটু ওয়েট করো তো। আসলে রিয়া চাবিটা ফেলে গেছে, আমার একটা মিটিং আছে, আমি সেখানেই যাব। চাবি না হলে রিয়া তো ঢুকতে পারবে না। শরৎ তখন বলে দেয় সে স্কুল ফ্রেন্ডদের সাথে দেখা করতে যাচ্ছে। যা শুনে ইন্দ্র বলে, একটা দিন আড্ডা না মেরে আমার একটা হেল্প করতে পারছো না? চলো আমি তোমাকে গাড়িতে করেই নামিয়ে দিয়ে যাচ্ছি। এরপর ইচ্ছা না থাকলেও শরৎ তার ছেলের ফ্ল্যাটে যায়। একটু পর লন্ড্রি থেকে একটা লোক আসে আর 520 টাকা চায় পর্দা কাচার জন্য। শরৎ ইন্দ্রকে কল করে এটা জানালে সে বলে, হ্যাঁ দিয়ে দাও। এতে কল দিয়েছ কেন? আর হ্যাঁ, যাবার আগে পর্দাগুলো লাগিয়ে দিয়ে যেও, সন্ধ্যায় পার্টি আছে। ছেলের মতো চাকরের মতো ব্যবহারে থমকে যায় শরৎ। এদিকে ভিডিও কল করে বন্ধুরা শরতের সাথে কথা বলে, যার মধ্যে অপর্ণা নামের একটা বান্ধবী তাকে বলে, কথা দে শরৎ, সবকিছু শেষ হবার আগে অন্তত একবার দেখা করবে। সিনটা সত্যি খুব কষ্টের ছিল।
এরপর ফ্ল্যাটে বোমা আসে আর শ্বশুরকে তাড়িয়ে দেয় এক প্রকার ইঙ্গিতের মাধ্যমে। একদিন রাতে মালার পায়ের যন্ত্রণাটা আবারও শুরু হয়। ডক্টর আসে আর জানায় যত তাড়াতাড়ি সম্ভব নি রিপ্লেসমেন্ট করাতে, নাহলে পঙ্গু হয়ে যাবে মালা। অসহায় শরৎ তখন বাধ্য হয়ে ছেলের অফিসে যায়। আর এই কথা বলতেই প্রথমত ছেলে তার বাবারই পোশাক পরে অফিস আসার জন্য কথা শোনায়, আর দ্বিতীয়ত মুখের উপরেই টাকা দিতে পারবে না বলে দেয়। এরপর শরৎ ধার হিসেবে 3 লক্ষ টাকা দিতে বলে তার ছেলেকে। ইন্দ্র এটা শুনে বলে, তোমাকে টাকা ধার দেব? নাটক করছো নাকি? টাকা নিয়ে কি করবে? মায়ের অপারেশন? টাকা যে তুমি কত শোধ করবে তা আমার জানা আছে। আর আমি বললাম তো যে সেকেন্ড অপিনিয়ন নেব। তুমি মাকে পেইন কিলার দিয়ে দাও। আর জানো যদি ইমার্জেন্সির জন্য টাকা রাখতে হয় তাহলে তুমি কেন রাখোনি? এটা শুনে শরৎ তার ছেলেকে বলে, আমার সর্বস্ব খরচ করেছি তোকে মানুষ করার জন্য, কারণ তোর ভবিষ্যৎটাই ছিল আমার কাছে বিগ ইমার্জেন্সি। তখন ইন্দ্র বলে, এটা ইমার্জেন্সি নাকি ইনভেস্টমেন্ট? আমার উপর ইনভেস্টমেন্ট করছো যাতে পরে মোটা টাকা তুলতে পারো আমার থেকে। মার অপারেশনের জন্য কি আমি থালা হাতে ফুটপাতে বসবো? এসব কথা শুনে রেগে গিয়ে শরৎ সামনে রাখা কাচের গ্লাসটা ভেঙে ফেলে, যার কারণে তার হাত কেটে রক্ত বের হয়। কিন্তু ছেলে তো বাবার অবস্থা না দেখে টেবিলে পড়ে যাওয়া জলটা দেখতে থাকে। তখন টেবিলের উপর টাকা রেখে শরৎ তার ছেলেকে বলে, এই নাও তোমার গ্লাসটার দাম। আর এরপর কাঁদতে কাঁদতে শরৎ সেখান থেকে চলে যায়। আর ছেলে টেবিলে পড়ে থাকা রক্তের জন্য বিরক্তি প্রকাশ করে। ভাবো একবার, শত কষ্ট সহ্য করে যে বাবা মানুষ করলো, আজ তার রক্তেরই কোনো দাম নেই ছেলের কাছে। এরপর টাকার জন্য ব্যাংকে গিয়ে শরৎ তার শেষ সম্বল ফ্ল্যাটটা মর্গেজ দিয়ে দেয়। এদিকে ছেলে ব্যাংককে গিয়ে 10 বছরের অ্যানিভার্সারি পালন করে। আর অন্যদিকে চলে মায়ের অপারেশন। ছেলেকে অনেকবার কল করে না পেলে ফ্যামিলি গ্রুপে মেসেজ করতে গিয়ে শরৎ তার ছেলে এবং বৌমার ব্যাংকক ট্রিপের পিকচারগুলো দেখতে পায়। তাই সে আর মেসেজ করে না। এরপর শরৎ তার ছেলের কাছে এটা জানতে চায় যে তার কাছে টাকা থাকা সত্ত্বেও কেন মায়ের অপারেশন সে করায়নি। যার উত্তর ইন্দ্র বলে, আমার টাকা আমার ইচ্ছা, আমি যা খুশি করব। আর এই বছর আমার 10 অ্যানিভার্সারি ছিল, এটা কি আবার ফিরে আসতো নাকি? অনেক কথা কাটাকাটি আর অপমান করে বাবাকে এক ধাক্কা দিয়ে ঘরে চলে যায় ইন্দ্র। আবারও সিন শিফট হয় ইন্দ্রাণীর চেম্বারে। ইন্দ্রাণী শরতের কাছে এই কেসটার ব্যাপারে তার স্ত্রীর মত জানতে চায়। শরৎ তখন বলে, আমি জানি মালা আমাকে কখনোই ক্ষমা করবে না, কিন্তু আমি ঠিক করেছি, তাই আমি একা হতে প্রস্তুত। এটা শুনে ইন্দ্রাণী খুব খুশি হয়ে বলে, থ্যাংক ইউ স্যার, আমাকে আপনার লয়ার হিসেবে চয়েস করার জন্য। এদিকে কোর্টের সম্বন্ধ দেখে ইন্দ্র রেগে তার বাবার কাছে গিয়ে আবারও তাকে অপমান করে বলে, খুব মামলা মোকদ্দমা করার শখ তোমার, তাই না? ঠিক আছে, আমি তোমাকে কোর্টেই দেখে নিব। অন্যদিকে মালা সবটা জেনে গিয়ে শরৎকে বলে, কোন সাহসে তুমি আমার ছেলের নামে কেস করেছো? আর কত টাকা চাই তোমার? ও তো নিজের সংসার সামলে প্রতি মাসে তোমাকে টাকা দেয়। এটা শুনে শরৎ বলে, কত দেয় সে? 15,000। সে কি জানে আমাদের দুজনের প্রতি মাসে 5,000 টাকা শুধু ওষুধই লাগে? তারপর গ্যাস, ইলেকট্রিক বিল আর খাওয়া দাওয়া তো বলো বলো এতে হয়? আর আমি টাকার জন্য মামলা করিনি। ওর কাছে কি একটু সময় নেই বাবা মার জন্য? বাবা হিসেবে ওকে শিক্ষা দিতে চাই আমি। এরপর কেসটা কোর্টে ওঠে। ইন্দ্রাণী কেসটা লড়তে একটু ভয় পাচ্ছিল, যদিও সে সব কেস সহজেই জিতে যায়। কিন্তু এই কেসটা যদি সে হেরে যায় তাহলে সব বাবা মা তার সন্তানের কাছে হেরে যেত। আর বাবা মা এরা সন্তানের কাছে কি কখনো হারতে পারে? এরপর জর্জের সামনে ইন্দ্রাণী নিজের কথা রেখে বলে, আমাদের দেশের বেশিরভাগ বৃদ্ধ ও বৃদ্ধা তাদের সন্তানদের উপর নির্ভরশীল হয়ে পরিত্যক্ত অবস্থায় থাকেন। মাসিক 15,000 টাকা দিয়ে দিলেই হবে? যেমন সামর্থ্য তেমন ভাবেই দেখতে হবে। তাই বলে নিজে মার্সিডিজে চড়ে বাবাকে বাসে ধাক্কা খাওয়ালে চলবে? অথবা নিজে যেমন 5 স্টারে খেতে আর মা বাবা একটা মাছ ভাগ করে খাবে? কিংবা আপনি ব্র্যান্ডের জামা কাপড় পরবেন আর আপনার মা ছেঁড়া জামা সেলাই করে দিলে তবেই বাবা পড়তে পারবে? এমনটা তো হবে না। সুপ্রিম কোর্টেও স্ট্যান্ডার্ড অফ লিভিং এর কথা মেনশন করা হয়েছে। এদিকে প্রতিপক্ষ উকিল বলে, বাবা মা পরিত্যক্ত বলে কি ছেলেরা নিজের কাজ ছেড়ে তাদের কাছে পড়ে থাকবে? অন্যদিকে টাকা না দিলেও বাবা মা কেস করবে, সময় না দিলেও হবে না। সন্তান কি তাহলে এটিএম? তাহলে জন্ম দিলেন কেন? এরপর ইন্দ্রাণী শরৎ বাবুকে ডাকেন। এখানে আমরা জানতে পারি শরৎ বাবুর ছেলে ইন্দ্র প্রতি মাসে 2 লক্ষ টাকার বেশি ইনকাম করে। শরৎবাবু চাকরি করাকালীন ইন্দ্র যখন গ্র্যাজুয়েশন গোল্ড মেডেল পেয়েছিল, তখন শরৎ আর মালার জমানো 7 লক্ষ টাকা ইন্দ্রকে তারা দিতে চেয়েছিল কলকাতায় এমবিএ করার জন্য। কিন্তু ইন্দ্র ঠিক করে যে সে সিঙ্গাপুরে গিয়ে পড়াশোনা করবে, যার কারণে তার 30 লক্ষ টাকা দরকার ছিল। তাই শরৎ ঠিক করে সে চাকরিটাই তখন ছেড়ে দিবে, তাহলে সে অনেকগুলো টাকা একসঙ্গে হাতে পেয়ে যাবে। তাহলে ইন্দ্র সিঙ্গাপুরে গিয়ে লেখাপড়া করতে পারবে। এগুলো শোনার পর
বিপরীত পক্ষের উকিল বলে, শরৎবাবু পিআরএস নিয়ে টাকা তুলেছিলেন ঠিকই, কিন্তু সেটা আমাকে ক্লায়েন্ট ইন্দ্রনীলকে দেননি। ইন্দ্র টাকা লোন করে বিদেশ পড়তে গিয়েছিল, আর এরপর তিনি কোনো গ্রামীণ ব্যাংকের নথি জমা করে বলেন পিআরএস এর টাকায় হয়তো শরৎবাবু ফুর্তি করেছেন। এদিকে ইন্দ্র এসে বলে তার বাবা ছিল অলস প্রকৃতির মানুষ, তাই তিনি পিআরএস নেবার পর বাড়িতে বসে থাকেন। ইন্দ্র তার বাবাকে অনেকবার বলেছে কাজ করতে, কিন্তু তিনি করেননি। এরপর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় চাকরি ছেড়ে দেওয়ার পর শরৎ একটা অ্যাকাউন্টের কাজ জোগাড় করে, কারণ তার কাছে কোনো কাজই ছিল না। কিন্তু হঠাৎ একদিন বাসে যাবার সময় শরতের শরীর খারাপ হয়, যার ফলে কাজটি ছাড়তে বাধ্য হয় শরৎ। ইন্দ্রাণী তখন শরৎবাবুর অ্যারিথমিয়া রোগীর কপি পেশ করে। সেদিনের মতো কোর্টের কাজ সেখানেই শেষ হয়। এদিকে রিয়া প্ল্যান করে খুব দুঃখী গৃহবধূ হয়ে সোশ্যাল মিডিয়াতে সব লোকের ইমোশন গেইন করার চেষ্টা করবে, যার ফলে সাধারণ মানুষ শরৎবাবুকে ভুল বুঝেছিল। অন্যদিকে বাড়িতে শরৎ আর মালার মধ্যে সবসময় নিয়ে ঝামেলা হতে থাকে। পরের দিন ইন্দ্র প্ল্যান করে নিজের মাকে কোর্টে নিয়ে আসে তার হয়ে সাক্ষী দেওয়ার জন্য। এরপর সেখানে রিয়া এসে জর্জকে বলে, ইন্দ্র তো ইমিডিয়েটলি টাকা দিতে চেয়েছিল মায়ের অপারেশনের জন্য, কিন্তু বাবাই বলেছিল সেকেন্ড অপিনিয়ন নেবে, আর সবচেয়ে ভালো দামি ডক্টর চেয়েছিলেন উনি। এরপর বিপরীত উকিল জর্জকে বলে, এখানে মা সন্তানের পাশে বসে আছে, তাহলে সে তো নেগলেক্ট হয়নি। ইন্দ্রাণী তখন এটা শুনে বলে, তাই নাকি? মা সন্তানের পাশে বসে থাকলে তিনি নেগলেক্ট নন? তাহলে আপনি তো বলে দিচ্ছেন যে বাবা সন্তানের পাশে নেই মানে উনি নেগলেক্ট। জর্জ আবারও পরের ডেট দেয়। কোর্টের বাহিরে মা তো ছেলের গাড়িতে বসে চলে যায়। ঠিক সেই সময় এক মহিলা এসে শরদের গায়ে কালি ছুঁড়ে মারে, যেটা গাড়িতে থেকে দেখতে পায় মালা। তখন সে ছেলেকে বলে তার বাবাকে ফিরিয়ে আনতে, কিন্তু ইন্দ্র গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। রাতে ইন্দ্র বাড়িতে সবাইকে নিয়ে প্রায় জেতার আনন্দে মদের পার্টি করছিল। সে তো দেখেনি কখন তার মা পিছনে এসে দাঁড়িয়ে সব কথা শুনছিল। এদিকে রাতে বাড়ি ফিরে শরৎ মালাকে দেখতে না পেয়ে ভয় পেয়ে যায়। পরে মালা ফিরলে শরৎ তাকে বলে, তুমি চাও আমি কেসটা তুলে নিব, কিন্তু কখনো আমাকে ছেড়ে চেও না। পরের দিন কোর্টে মালা তার ছেলের পক্ষে না গিয়ে তার হাজবেন্ডের দিকে চলে যায়। ইন্দ্রর প্ল্যান তো এখানেই শেষ। এরপর ইন্দ্রাণী মালাকে জিজ্ঞেস করে কেন তার ছেলে তাদের থেকে আলাদা হয়ে গেল। মালা দেবী তখনই বলেন, আমি ঠিক জানি না, হয়তো আমারই জন্য। আসলে ইন্দ্র আর রিয়া নিজেদের মধ্যে ঝামেলা করে সব লাগেজ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়, এটা বলে যে তারা নাকি স্পেস পাচ্ছে না নিজেদের জন্য। মালা দেবী আরো বলেন, হয়তো 3 বা 4 মাস পর তার ছেলে দেখা করতে আসতো তাদের সঙ্গে। এখানে ইন্দ্রাণী ব্যাংক মর্গেজে থাকা বাড়ির নথিটাও জর্জকে দেয়, যেটা দিয়ে শরৎবাবু স্ত্রীর অপারেশন হয়েছে। এরপর একে একে নথি, যেমন পিআরএস এর টাকা ট্রানজেকশন, ছেলের বিয়ের খরচের নথি সব জমা দেয় ইন্দ্রাণী জর্জের কাছে। কোর্ট থেকে বেরিয়ে এসে ইন্দ্র তার বাবাকে বলে, টাকার জন্য কেস করেছো তো তুমি। আর এরপর সে বাবাকে 7 লক্ষ টাকা দিতে চায়। আর এটা শুনে মা কষিয়ে এক চর মারে তার আদরের বাবুইকে, আর বলে, আমার স্বামী কোনো বিকৃত বস্তু নয় যে তুই কিনে নিবি। সোশ্যাল মিডিয়ায় এসে মালাকে অপমান শুরু করলে শরৎ তাদের থামিয়ে দিয়ে বলে, আপনারা কি জানেন কতটা কষ্ট পেলে একজন মা তার সন্তানের গায়ে হাত তুলে? সেদিন রাতে বাবলু তার ছোট ব্যাংকে 1 টাকা 2 টাকা করে জমাতে থাকে। বাবা কারণ জানতে চাইলে ছেলে একটা কড়া উত্তর দেয়। সে বলে, তুমিই তো বলেছিলে কেস লড়তে অনেক টাকা লাগে। আমি যখন বড় হব আর তোমাদের কাছে আসবো না, তোমাদের কোনো খোঁজ খবর রাখবো না, তখন তোমরাও তো আমার বিরুদ্ধে কেস করবে। তখন আমার তো অনেক টাকা লাগবে, তাই এখন থেকেই টাকা জমাচ্ছি। এই কথাটা শুনে ইন্দ্র যেন একটু ভাবুক হয়ে পড়ে। অন্যদিকে মালা রাতে অসুস্থ হয়ে পড়ে আর খুব ঘামতে থাকে। শরৎকে জল খাইয়ে দিয়ে হসপিটালে নিয়ে যেতে চায়, কিন্তু মালা কিছুতেই যেতে চায় না। তখন মালা একটু ইমোশনাল হয়ে শরৎকে বলে, এসব মিটে গেলে যদি বাবুই ফিরে আসে, তুমি কিন্তু ওকে ক্ষমা করে দিও। এরপর সিন শিফট হয় পরের দিন কোর্টে। এখানে আমরা দেখতে পাই ইন্দ্রাণী একাই শরতের কেস লড়ছে আর বারবার দরজার দিকে তাকাচ্ছে, কারণ শরৎ এখনো আসেনি। এরপর ইন্দ্রাণী জর্জকে বলে, কাজকর্ম ছেড়ে দিয়ে সন্তানকে তার বাবা মার কাছে বসে থাকতে হবে, এটা কোনো বাবা মাই বলে না। কাজের ফাঁকে একটু কল করে বাবা মার খোঁজ নেওয়া আর বাড়িতে মাঝে মধ্যে তাদের একটু সময় দেওয়া, এইটুকুই তো সব বাবা মা চায়। এসব বলতে বলতে শরৎ সেখানে আসে এবং জর্জকে বলে, সবাই বলছে বাবুকে নিয়ে আসতে। আমি জানি আমি বললেও আসবে না, আপনি একবার বলুন না স্যার ওকে আসতে, আসলে ওর মা মারা গেছে। এটা শুনে ইন্দ্রসহ কোর্টের সবাই নির্বাক হয়ে যায়। এই দৃশ্যটা আসলে এতটাই কষ্টের ছিল যে সবার চোখে জল চলে আসবে। চোখে জল নিয়ে তখন বাবুই তার মায়ের কাছে ফিরে আসে। কিন্তু বলুন তো, এখন কি সে আর মায়ের কোলটা ফিরে পাবে? মায়ের কাছে এসে হাজারবার ডেকেও সেই ডাক বৃথা হয়ে যাবে মায়ের বাবুয়ের। একসাথে থাকতে চাইলেও মা আর একসাথে থাকতে পারবে না। শত চোখের জলও বৃথা হয়ে যায় ইন্দ্রর।
পরের দৃশ্যে দেখানো হয় ছাদে ইন্দ্রাণী শরৎ বাবুকে বলছে, আমরা কেসটা জিতে গেছি। লতে আরও কিছু অ্যাড করা হয়েছে এই বিষয়টার ওপর। এদিকে বাবু এসে তার বাবার পা জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর ক্ষমা চায় সবকিছুর জন্য। তখন শরতের মনে পড়ে যায় মৃত্যুর আগে মালা তাকে বলেছিল যে বাবু যদি ফিরে আসে তাকে ক্ষমা করে দিতে। আর তাই সব মান অভিমান ভুলে ছেলে বৌমাকে বুকে টেনে নেয় শরৎ। এখানেই মুভির কাহিনী শেষ হয়ে যায়। কাহিনী শেষ হলেও মনে থেকে যায় একটা গভীর ক্ষত। কেন মানুষ মৃত্যুর পরে তার ভুল বুঝতে পেরে নত হয়? বাবু যদি আগেই তার ভুল বুঝতে পারত তাহলে হয়তো আজকে তাকে এই দিন দেখতে হতো না। বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ হারিয়ে ফেলার পরই তার গুরুত্ব খুঁজে পায়। তাই আমাদের প্রত্যেকের উচিত বাবা মাকে শ্রদ্ধা করা আর সময় থাকতে তাদের সময় দেওয়া। তো কেমন লাগলো আজকের মুভিটা তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।